নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আমাদের সাথে আজকের একান্ত সাক্ষাৎকারে রয়েছেন বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার মহোদয়। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলার পর্দায়। আমিও দ্য সোশ্যাল বাংলাকে আমি আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নিশ্চয়ই 2023-এর বিধানসভা নির্বাচন এবং সেখানে আপনি জয় ছিনিয়ে এনেছেন। এই বিধানসভা কেন্দ্রের মানুষ আপনাকে জনপ্রতিনিধি তৈরি করেছে। এই যে কটা সময় অতিবাহিত হয়েছে, এই প্রায় 2 বছরের যে সময়টা ছিল, সেই সময়ে এই বিধানসভা এলাকার কি কি উন্নয়নের কাজ আপনি করতে পেরেছেন বলে মনে করেন? আমি আজকে আমাদের যে 2023-এ নির্বাচন হয়েছে সেই জায়গার মধ্যে 2.5 বছর চলছে। তো আমরা যে 2 বছর আমাদের বিধায়ক উন্নয়ন তহবিলের পক্ষ থেকে কাজ করার সুযোগ পেয়েছি, তার মধ্যে জনগণের যে যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি নিয়েই আমরা প্রথম কাজে ঝাঁপিয়ে পড়ি। বিশেষ করে আমাদের বরজলা বিধানসভা এলাকার মধ্যে আমরা দেখছি আগরতলা শহরটা এক্সটেনশন হচ্ছে, অনেকগুলি বাড়িঘর এই এলাকার মধ্যে হচ্ছে নতুন নতুন। সেই জায়গার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা আমি করেছি এবং বিশেষ করে রাস্তাঘাট, ক্রিমিনেশন গার্ড এগুলি আমরা করেছি এবং ওপেন কালচারাল শেড এগুলি আমরা করেছি। এখনও কাজ চলছে এগুলির এবং আগামী দিনও চলবে। বিদ্যুতের যে বিষয়টা লাইন এক্সটেনশন, সেই কাজগুলিও চলছে। রাস্তাঘাটের প্রপোজাল আছে এবং ওপেন কালচারাল শেড সেগুলির প্রপোজাল আছে, আগামী দিনেও কাজ চলবে। যেহেতু আপনারা এখন শাসন ক্ষমতায় নেই, বিজেপি শাসন করছে রাজ্যে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন বিরোধী বিধায়ক হিসাবে কাজ করাটা কি অনেকটা কষ্টকর বলে মনে করেন? নিশ্চয়ই। আমরা যেটা লক্ষ্য করি বিভিন্ন কাজের মধ্যে, উন্নয়নমূলক কাজের মধ্যে বিশেষ করে আমি বলতে চাই যে বিধায়ক উন্নয়ন তহবিলের যে ফান্ডটা, সেটা জনগণের অর্থেই জনগণের জন্য সেটা ব্যবহার করা হবে, সেটা আমি মনে করি। কিন্তু সেটাকে নিয়েও আমরা দেখছি বিভিন্ন সময় আমরা যখন উন্নয়নমূলক কাজগুলি করতে যাই, তখন সেই জায়গার মধ্যে বিভিন্ন দিক থেকে বাধা আসে। সেগুলি আমরা যে কোনো প্রকারে কথা বলে তাদেরকে মোটিভেট করে আমরা উন্নয়নমূলক কাজগুলিকে চালিয়ে রাখার জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকি। আমি মনে করি কথা বললে কথার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা যায়। বেশ কিছু যারা জনগণরা রয়েছেন এই এলাকার, এই বিধানসভা এলাকার, তাদের একটা অভিযোগ ইতিমধ্যে সামনে উঠে এসেছে যে তাদের জনপ্রতিনিধি অর্থাৎ আপনাকে তারা বিভিন্ন সময় তাদের পাশে পায়নি। বিশেষ করে একটা ঘটনা যেখানে পটুনগর এলাকায়, একটা জনবহুল এলাকা অবশ্যই, সেখানে বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে, সেখানে অনেক গাড়ি যাতায়াত করে। তো সেক্ষেত্রে একটা রাস্তা সংস্কারের দাবি নিয়ে তারা উল্লেখ করেছে যে বিধায়কের দেখা তারা পায় না। তো সেই বিষয় নিয়ে কি বলবেন? আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের সেই খবরটা। আমি কালকে আপনাদের যে একটা প্রতিবেদন আপনারা ধরে তুলেছেন, আমি দেখেছি বিষয়টা। আমি প্রথমত ওই এলাকার যারা জনগণ আছেন, আমি দেখছি বিশেষ করে মহিলারা ছিলেন, পুরুষ ছিলেন, আমি তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই এই বিষয়টা আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য। আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করছি যে বিষয়টা, যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের বিরোধী দলের যে বিধায়কদের আছেন, সরকারি অনুষ্ঠান, স্কুলের প্রোগ্রাম, ইনোগ্রেশন প্রোগ্রাম, অ্যানুয়াল স্পোর্টস, যে কোনো রকম সরকারি প্রোগ্রামগুলি যখন হয় আমাদেরকে সেই জায়গার মধ্যে ডাকা হয় না। আমাদেরকে ব্রাপ্ত রেখে বিশেষ করে মন্ডল প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, যারা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদেরকে দিয়ে সেই জায়গার মধ্যে প্রধান অতিথি করে সেই জায়গার মধ্যে সেই অনুষ্ঠানগুলি পরিচালনা করা হয়। সেই ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেয় না। এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই যে জনগণের সঙ্গে কথা বলতে যাতে আমরা না পারি, সেই ক্ষেত্রে তারা একটা প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি দেখেছি আমাদের পটুনগরের কথা বলছেন, পটুনগর স্কুল যেটা আছে হাই স্কুল, গত বছর 2024-এর প্রথম দিকে আমরা দেখলাম সেটাকে হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করেছেন। কিন্তু আমি অবাক হলাম, সেই জায়গার মধ্যে প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন, উনাকে ওই জায়গার মধ্যে অতিথি করেছেন, কিন্তু সেই জায়গার মধ্যে বর্তমান যে বিধায়ক, উনাকে ডাকাই হয়নি। বিশেষ করে আমাদেরকে ব্রাত্য রেখে এই যে এখন একটা সরকার চলছে, যে দলের একটা সরকার, সেটাকে আমাদেরকে বর্জন করার জন্য বা আমাদেরকে ব্রাত্য রেখে বিভিন্ন কর্মসূচি বা সরকারি যে অনুষ্ঠানগুলি তারা করছেন। কিন্তু আমি যে কালকের যে প্রতিবেদনটা আমি দেখেছি, আপনারা জানেন আমি প্রত্যেকটা এলাকার মধ্যে আমি ঘুরে বেড়াই। ওরা হয়তো সেই জায়গার মধ্যে আমি বলবো দেখতে পাননি, হয়তো সেইভাবে তাদের সঙ্গে কথা বলার সেই সুযোগগুলি হয়নি। জানেন আপনারা
গত 17 তারিখেও আপনারা দেখেছেন আমাদের বিশালগড়ে একটা পার্টির কর্মসূচিতে বিশালগড় পার্টি অফিসে সেটা শুরু হবে, সেই জায়গার মধ্যে একদল দুষ্কৃতী আক্রমণ করেছে। সেদিন রাত্রেবেলা আমাদের একজন সমর্থকের বাড়িতে আক্রমণ করেছেন। এগুলি চলছে ত্রিপুরা রাজ্যে। আমি চাই, বিশেষ করে এই যে জিনিসটা আমার নজরে এনেছেন, আমি খুশি হয়েছি। আমি সঙ্গে সঙ্গে আপনাদের প্রতিবেদনটা দেখার 2 ঘন্টার মধ্যে আমি ওই জায়গাটা পরিদর্শন করেছি। কালকে পরিদর্শন করে আমি আজকে পারিনি সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের একটা কর্মসূচি ছিল, আমাদের সরকারি একটা প্রোগ্রাম ছিল, সেটা বিধানসভার মধ্যে আমরা HIV এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে আমি সেটাতে অংশগ্রহণ করাতে আমি উদ্যোগ নিতে পারিনি। আগামীকাল আমি আমাদের রাজ্যের যে মুখ্য বাস্তুকার আছেন ওনার সঙ্গে এক্সিকিউটিভ যে ইঞ্জিনিয়ার আছেন ওদের সঙ্গে কথা বলে অতি তাড়াতাড়ি যাতে এটা সমস্যাটা সমাধান করা যায়, আমি সেই ব্যাপারে সর্বোত্তভাবে আমি উদ্যোগ নেব। এবং বিশেষ করে সেটা মনে রাখতে হবে, একটা স্কুল, সেই জায়গার মধ্যে বিশেষ করে স্টুডেন্টরা যখন পায়ে হেঁটে যায় এবং পথচারীরা, বিশেষ করে বয়স্ক মানুষ, সেটা নিশ্চয়ই একটা লজ্জাজনক ব্যাপার। এখন কালকে যে বক্তব্য শুনলাম ওই এলাকার জনগণের, বিশেষ করে আমি যেটা দেখতে পেয়েছি, একজন জনপ্রতিনিধি ছিলেন, একজন প্রাক্তন শিক্ষক ছিলেন। ওদের বক্তব্য থেকে যেটা উঠে এসেছে যে স্কুল বলছে পঞ্চায়েত করবে, পঞ্চায়েত বলছে স্কুল করবে। আমি জানি না এটা কি ধরনের প্রশাসন চলছে। এটা তো জনপ্রতিনিধি যখন বলছেন, বিধায়ককে দোষারোপ করার চেষ্টা করছেন। পঞ্চায়েতের মাধ্যমে তো জনপ্রতিনিধিও, পঞ্চায়েত সমিতি ওদের, পঞ্চায়েত জেলা পরিষদ ওদের, সরকার ওদের, ওরা বিধায়ককে দোষারোপ করছেন। কিন্তু ওরা উদ্যোগটা নিলেই পারতেন, নতুবা উদ্যোগ যদি না নিতে পারতেন তাহলে বিধায়কের নজর আনলেও পারতেন। আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওইদিকে, তখন বৃষ্টি হয়তো হয়নি, সেই জায়গার মধ্যে জল ছিল না। এইরকম আমাদের ত্রিপুরা রাজ্যে আনাচে কানাচে প্রায় জায়গাতেই রাস্তা ভেঙে আছে। সেগুলি জল, বৃষ্টি যখন আসে, জল জমলে সেটাকে বোঝা যায় সেটা কি আকার ধারণ করে রেখেছে। বিশেষ করে আমার বিধানসভা এলাকার মধ্যে আপনারা জানেন যে হলিক্রস স্কুল একটা বিশাল সমস্যা। এই স্কুলের সামনে এই যে বর্ষার সময়ে বৃষ্টি হলে গাড়ি যেতে পারে না। সেই জায়গার মধ্যে হলিক্রস স্কুলের যে প্রিন্সিপাল, ওই জায়গার কিছু অভিভাবক আমাকে লিখিত আকারে জানিয়েছিলেন, আমাকে ফটো সহ দিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে উদ্যোগ নেই। আমাদের রাজ্যের যে চিফ ইঞ্জিনিয়ার, ওনাকে আমি চিঠি লিখি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখি। গতকালকে সেই জায়গার মধ্যে রাস্তাটার মধ্যে কাজ ধরেছে, ইট ফেলেছে দেখেছি। আজকে সেই জায়গার মধ্যে কাজ ধরেছে, সেটা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে সেটা ফেভার ব্লক করে রাস্তাটাকে আরো উঁচু করে দেবে, করে জল যাতে এই জায়গাতে না জমে সেই ব্যবস্থাটুকু করে দেবেন। সবচেয়ে বড় কথা হলো, দুঃখের বিষয়, আমরা যখন এই সমস্যাগুলি নিয়ে পিডব্লিউডির আধিকারিকদের সঙ্গে কথা বলি, তখন তারা বলে যে এই যে রাস্তাগুলি ভেঙে যাচ্ছে, আমরা মেরামত করছি, ভেঙে যাচ্ছে, তার কারণটা হলো আমরা ড্রেন করতে পারছি না। আর ড্রেন যখন করতে পারি না, জলটা যখন রাস্তার মধ্যে জমে, সেই জায়গার মধ্যে রাস্তাগুলি, যে পিচ কার্পেটিং রাস্তাগুলি, সেই জায়গার মধ্যে টেকসই করে না। বিশেষ করে আমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে বলে যে আপনারা ড্রেনের ব্যবস্থা করুন। আমরা প্রথমত রাস্তা মেনটেন্যান্স করার আগে আমরা চাই ড্রেনটা, জল নিষ্কাশনের ব্যবস্থাটা করার জন্য। সেই জায়গার মধ্যে এই যে কালকে আপনারা প্রতিবেদনে দেখিয়েছেন, সেই রাস্তাটা আমি কালকে আরও খোঁজ নিয়েছি, ওই জায়গাতে পুঙ্খানুপুঙ্খভাবে আমি খোঁজ নিয়েছি রাত্রিবেলা। সেই রাস্তাটা অনেক চওড়া ছিল, প্রশস্ত ছিল, সেই রাস্তাটাকে এখন সরু করা হয়েছে, সরু হয়ে গেছে, বাড়িঘর তৈরি হয়েছে, সরু হয়ে গেছে, এবং দুপাশে উঁচু হয়ে গেছে, মাটি ফেলে সেই জায়গাগুলি ভরাট করে নিয়েছে। ভরাট করার ফলে সেই জায়গার মধ্যে জলটা যে নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল, সেটা কারা করছে? এই যে আপনি বলছেন মাটি ভরাট করে, সেটা কারা এটা করছে? বিশেষ করে যে দিক দিয়ে জলটা আগে যেত, সেই জায়গার মধ্যে এক শ্রেণীর যারা এই সময়ে যে নিচু জমিগুলি ভরাট করে মাটি ফেলে জমি বিক্রি করে দিচ্ছেন, এক শ্রেণী অসাধু ব্যবসায়ী আছে এই জায়গার মধ্যে। এটা সারা ত্রিপুরা রাজ্যে আছে, শুধু আমার বিধানসভা কেন্দ্রে নয়, সমস্ত জায়গার মধ্যে আছে। এগুলি হচ্ছে জল নিষ্কাশনের ব্যবস্থা না করে সেই মাটিগুলি অবৈধভাবে মাটি ফেলে নিচু জমিগুলি ভরাট করে নিচ্ছে। তো আমি যতটুকু বলতে চাই, আপনাদের মাধ্যমে সরকারের কাছে বার্তাটা দিতে চাই, আপনারা সরকারের ক্ষমতায় আছেন, আপনারা বিষয়টা দেখুন। একটা বাড়ি করতে গেলে কৃষি জমি এবং জলাশয়, সেটাকে ভরাট করা যায় না, এটা সরকারের অনুমতি নিতে হয়। এই যে জমিগুলি ভরাট করা হচ্ছে, এটি কিসের ভিত্তিতে হচ্ছে, এটা সরকারের মনে হয় দেখা দরকার। আমি বিধানসভাতে এটা প্রশ্ন করেছিলাম, আমাকে কয়েকটা তহসিল থেকে আমাকে বলেছিলেন যে স্যার আপনি একটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, এগুলি কিসের ভিত্তিতে এই জমিগুলি ভরাট করা হচ্ছে। আমরা দেখেছি বিধানসভা সেশন শুরু হওয়ার 2 দিন আগে
আমার প্রশ্নটাকে ডিজালাও করে আমাকে একটা নোটিশ ধরিয়ে দিলেন, জানে সেই প্রশ্নটার উত্তর তাদের কাছে নেই। বিভিন্ন তহসিলে সেই তথ্যের জন্য পাঠিয়েছিলেন যে এই তহসিল এলাকার মধ্যে কতটা জমি সেই জায়গার মধ্যে ভরাট করা হয়েছে, কিন্তু তারা তথ্য সেই জায়গার মধ্যে দিতে পারেনি। লাস্ট অব দিস তারা অক্ষম অপারক হয়ে সেটাকে ডিজালাও করে দিয়েছে। এই হলো এই সরকারের অবস্থা চলছে। এই যে আপনি বললেন যে বিধানসভায় আপনি একটা প্রশ্ন করার জন্য গিয়েছিলেন, কিন্তু আপনার প্রশ্নটাকে ডিসঅ্যালাউ করে দেওয়া হচ্ছে, তো এভাবে কি আপনি মনে করেন বিরোধী বিধায়কদেরকে দমিয়ে রাখার চেষ্টা চলছে? হ্যাঁ, এটা স্বাভাবিক। আমরা যখন বিধানসভা সেশনে আমাদের যখন প্রশ্ন উত্তর পর্ব চলে, আমরা দেখি আমরা এক একজন বিধায়ক কমসে কম প্রত্যেকটা সেশনে ন্যূনতম 50 থেকে 100-150 প্রশ্ন জমা দেয়। এই ত্রিপুরা রাজ্যের বিধায়কদের, বিশেষ করে সাধারণ মানুষদের যে আশু সমস্যাগুলি, বেকার সমস্যা বলুন, বিভিন্ন মানে কাজের দাবিতে বলুন, বিভিন্ন দাবিতে আমরা এই প্রশ্নগুলি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা করি। কিন্তু তারা যখন সেটার ক্ষেত্রে যখন তারা দেখে যে তারা ব্যাকফুটে পড়ে যাবে, সেই জায়গার মধ্যে তারা এই আমাদের প্রশ্নগুলিকে ক্যান্সেল করে দেয়, ডিজালাও করে দেয়। এটা আমাদেরকে দমিয়ে রাখার একটা চেষ্টা। এবং পাশাপাশি আমরা দেখছি 2-3টা সেশন ধরে আমাদের প্রশ্নগুলিকে আমাদেরকে পেছনে দিয়ে দেয়। যা 1 ঘন্টার মধ্যে আমরা 10 থেকে 11টা প্রশ্ন করা যায়। আমাদের যে সিরিয়াল নাম্বারগুলি সেটাকে 12, 13, 14, 15, 19, 20 এই ধরনের দিয়ে দেয়। সেই জায়গার মধ্যে আমাদের কম বিধায়কই আছেন যে প্রশ্নগুলি করতে পারেন। একেবারেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিধানসভা এলাকার ভোটাররা রয়েছেন, যারা জনপ্রতিনিধি হিসাবে আপনাকে বেছে নিয়েছেন, তো এবার যদি আমরা দলীয় হিসেব করে দেখি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে দলের উপর আক্রমণ করা বা দলীয় কর্মীদের উপর আক্রমণ করার একটা সেখানে প্রবণতা দেখা গিয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনার বিধানসভা এলাকায় 2023-এর পর সেই ধরনের কি কোনো ঘটনা ঘটেছে যেটা নিয়ন্ত্রণের বাইরে ছিল? না, এটা তো দেখুন প্রতিনিয়ত চলছে, আমার বিধানসভার মধ্যেও চলছে। কিছুদিন আগে হয়তো আপনারা জানেন, মাস থেকে 6 মাস আগে আমাদের অনঙ্গনগন এক কমরেডের বাড়িতে বুম ফেলা হয়েছিল, খুব শক্তিশালী বোমা ফেলা হয়েছিল। তার বাউন্ডারি ওয়াল সহ ভেঙে যায়। উপরে বিদ্যুতের তার ছিল, সেই তার ঝুলন্ত অবস্থায়, সেই তার শূন্যের মধ্যে সেই তারটুকু ছিঁড়ে মাটিতে পড়ে যায়। যখন আমি শুনি, আমি সঙ্গে সঙ্গে পরের দিন যাই। আমাদের বিরোধী দলনেতা আমাদের জিতেন চৌধুরী, উনিও যায়। আমরা সঙ্গে সঙ্গে থানাতে ডেপুটেশন দিই। পরবর্তী সময়ে এই কাজগুলি, এবং তার কিছুদিন পরে আমাদের এয়ারপোর্টের সিডব্লিউডির পেছনে একটা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এগুলি প্রতিনিয়ত চলছে। আপনারা গুরকাবস্তি আপনারা দেখেছেন, আমাদের নারায়ণ দেবনাথের বাড়িতে গত কিছুদিন আগে ওনার বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে দেয়। উনি তো নির্বাচনের রেজাল্টের পরে একটা আনসার্টেন্ট একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপরও এটা সাব জুডিস ম্যাটার। কিন্তু শেষ পর্যন্ত 2 বছর মাথায় তার বাড়িটা আবার জ্বালিয়ে দেয়। তো আপনারা দেখেছেন, আমাদের চেয়ে আপনারা আরো অনেক কিছু জানেন, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। এটা সারা ত্রিপুরার সঙ্গে আমার বিধানসভা এলাকাও বাদ নেই, চলছে প্রতিনিয়ত, সব জায়গার মধ্যেই চলছে। তাহলে কি সিপিআইএম প্রধান বিরোধী দল হিসাবে তার প্রতিরোধ করতে পারছে না বা সেইভাবে আন্দোলন করতে পারছে না? নিশ্চয়ই না, আমাদের আন্দোলন জারি আছে, আমাদের আন্দোলন জারি আছে, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা প্রতিরোধ করি। আগামী দিন আমরা জনগণের জন্য যে আমরা নেমেছি, জনগণের যে সমস্যা, জনগণের এখন এই যে কি আইনের শাসন বলতে আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, মানে কাজ বলতে কিছু নেই, রুজি রোজগার বলতে কিছু নেই, বেকার সমস্যা, হসপিটালের যে দুর্গতি, নার্স নেই, ডাক্তার নেই। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, প্রশাসন একদম অচল অবস্থার মধ্যে আছে। তো সেই জায়গার মধ্যে আমরা প্রতিরোধ করে আমরা নিশ্চয়ই আমাদের যে পার্টি, আমরা সেই জায়গার মধ্যে আমরা এগিয়ে যাব, সেই আশা আমরা রাখি। যত আক্রমণ হবে, আক্রমণকে আমরা মোকাবেলা করি, আমরা এগিয়ে যাব। একেবারেই। আপনারা শুনলেন সেখানে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে 4 বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন, তিনি বেশ কিছু বিষয় সেখানে উল্লেখ করেছেন। আমাদেরও কিছু প্রশ্ন ছিল, কিছু এই এলাকার মানুষেরও প্রশ্ন ছিল। একেবারে আলোচনার শেষে আমরা চলে এসেছি। আগামী দিনে আরো বেশ কয়েকটা বছর সেখানে রয়েছে, আরো বেশ কিছু উন্নয়নের কাজ মানুষ চাইছে, এবং যেহেতু আপনার এই বিধানসভা এলাকার বেশিরভাগ এলাকা গ্রাম পঞ্চায়েতের অধীন বা সেখানে শহরের একটা অংশ, বিরাট অংশ রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর কি কি দাবি আপনি তুলে ধরতে চাইবেন সরকারের কাছে, যে দাবিগুলি পূরণ হলে বরজলা এলাকার উন্নয়ন হবে? দেখুন, আমাদের বিশেষ করে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, সেগুলি যাতে সঠিকভাবে মেনটেনেন্স করা হয়, সংস্কার যাতে করা হয়, জল নিষ্কাশনের একটা ব্যবস্থা। আপনারা জানেন, আমাদের শাল বাগান থেকে শুরু হয়ে যেটা লিচু বাগান হয়ে আপনাদের গুরকাবস্তি
গোয়ালাবস্তির পেছন দিক দিয়ে যে একটা জাজি নদী, সেটাকে সংস্কারের কোনো উদ্যোগ নেই। আমি বারবার মাননীয় মেয়র সাহেবকে বলছি যেটা এইদিকে সংস্কার করার জন্য। এই যে বর্ষা এলেই আপনার খেজুর বাগান যে ফ্ল্যাটগুলি হয়েছেন, আমাদের যে মানে সেন্দন পত্রিকার অফিসের অপোজিট সাইডে যে ফ্ল্যাটগুলি হয়েছেন, আমি গত যে বর্ষা হলো তার মধ্যে গিয়েছি, আমার হাঁটু জল সেই জায়গার মধ্যে, আমি ঘুরে ঘুরে দেখে এসেছি। তো এগুলি যে জল নিষ্কাশনের ব্যবস্থা সেটা করতে হবে। সেটা নয়তো আমাদের শুধু আমার বরজলা বিধানসভা কেন্দ্র নয়, সারা ত্রিপুরা রাজ্যে একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আগরতলা শহরের কথাই বলুন, আধা ঘন্টা বৃষ্টি হলে, এখন যখন বৃষ্টি, আগরতলা যখন কেউ থাকে, বৃষ্টি যখন শুরু হয় তার মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয় যে আমি সঠিক মতো বাড়িতে যেতে পারবো কিনা। সেই ক্ষেত্রে শুধু স্মার্ট সিটি বললে হবে না, কিন্তু স্মার্টভাবে কাজটা করিয়ে দেখাতে হবে। আমি বলছি আগামী দিন এই রাস্তা সংস্কার এবং বিশেষ করে জল নিষ্কাশনের ড্রেনেজের ব্যবস্থা করতে হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যালয়গুলিতে টিচার নেই। আমার বিধানসভা এলাকার মধ্যে অনেক বিদ্যালয় আছে, টিচার নেই। আমরা দেখছি মানে ক্লাস হচ্ছে না, স্টুডেন্টদের অবস্থা বেহাল, ক্লাস নেওয়ার মতো সেই জায়গার মধ্যে শিক্ষক নেই, হসপিটালগুলির বেহাল অবস্থা। তো সেই জায়গার মধ্যে আমাদের এএমসি এলাকা আছে, 4টা এএমসি ওয়ার্ড আছে আমার বিধানসভা এলাকার মধ্যে, 5টা পঞ্চায়েত আছে। সেই জায়গার মধ্যে আমি বলবো 2F এর কাজ আমরা এই যে মানে কিছুদিন আগে আগরতলা শহর সহ এই যে কৃষকরা এত ক্ষতিগ্রস্ত হলো বর্ষার ফলে, বন্যার ফলে, তাদেরকে সঠিক ক্ষতিপূরণ এবং পাশাপাশি স্যানিটাইজেশন এবং সেই জায়গার মধ্যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পাশাপাশি 2F এর কাজ বেশি বেশি দেওয়া এবং পঞ্চায়েত এলাকাতে রেগার কাজ সেই জায়গার মধ্যে বেশি বেশি করে বরাদ্দ করা। সাধারণ শ্রমজীবী অংশের মানুষের কাছে যদি টাকা না যায়, কাজ যদি না থাকে, তাহলে কোনোদিনও ডেভেলপ করা যাবে না। তার জন্য আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে এবং পাশাপাশি আমার বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে যে কাজগুলি জনগণের দাবির ভিত্তিতে, জনগণের মানে আশু যে মানে সমস্যা, যে কাজটা করলে বেশি উপকৃত হবেন, সে কাজগুলির জন্য আমি আগামী দিন গুরুত্ব দেব। এবং আমি প্রতিনিয়ত আমার বিধানসভা এলাকার মধ্যে ছটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আপনারা আমার ফেসবুক আইডি খুললে দেখতে পাবেন। আমি হসপিটালে যাচ্ছি প্রায় সময়, আমাকে অনেক জায়গা থেকে ফোন করে বলে যে একটা পেশেন্ট আছে, ওইটা একটু দেখো বা একটু ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলো। আমি সেটা বলি, বললে হয়তো একটা সাহায্য পায়, তারা একটু ভালো স্পেশাল একটা সাপোর্ট পায় হসপিটালের পক্ষ থেকে, সেগুলি আমরা করি। আমি প্রতিনিয়ত জনগণের পাশে আছি। কেউ বা কারা হয়তো আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য হয়তো বলতে পারে দেখিনি বা এখনো আসেনি, সেটা বললে ভুল হবে। কিন্তু সেই সিচুয়েশনটা আমাদেরকে এখনো তৈরি করতে তারা দেয়নি। মানুষকে ভয় ভীতি দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে কিভাবে আটকিয়ে রাখা যায় সেই চিন্তা ভাবনাটুকুই এই সরকার করছে। এভাবে বেশি দিন সরকার চালানো যায় না। মানুষ বুঝতে পারছে, আগামী দিন তার মুখ্যম জবাব দেবে বলে আমি সেটা মনে করি। গত 2023-এর বিধানসভা নির্বাচনে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি সেখানে প্রায় 1500 ভোটের ব্যবধানে তিনি সেখানে 1700 ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। তো কি মনে করেন যে তারপর থেকে বিজেপি তাদের সেই ঘরোয়া মিটিং থেকে শুরু করে তাদের সেই দলীয় কাজ শুরু করে দিয়েছে, যাতে করে আগামী বছর আগামী যে নির্বাচন হবে সেখানে টক্কর দিতে পারবে? না, এটা হলো বিশেষ করে যার যার দলের তার মানে নিজস্ব রণনীতি, রণকৌশল, এটা তারা তাদের মতো করে এটা করবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাদের যেমন আছে আমাদেরও আছে, আমরাও আমাদের মতো করে প্রচার করে যাচ্ছি, আমাদের মতো করে আমাদের যে জায়গাতে কাজগুলি করার দরকার, জনগণের পাশে থাকা দরকার, সেটা আমরা করছি। তারার মতো করে করছে, তাদের সঙ্গে আমরা তুলনায় যেতে চাই না। তারা তাদের মতো করে করছে, আমরা আমাদের মতো করে করছি। সময় দেখা যাবে। এই অসংখ্য ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনায় ছিলাম 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার মহোদয়ের সাথে। বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা পেলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় পল্লবের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।